হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎ। এটা একটা জিওগ্রাফির পোর্শন বলতে পারো বা ভূগোলের একটা পোর্শন বলতে পারো বা তোমাদের ইভিএস বা পরিবেশ বিজ্ঞানের একটা পার্ট বলতে পারো। এটা প্রাইমারি, আপার প্রাইমারি যে যারা পঞ্চায়েতের এক্সাম দেবে প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু কম বেশি প্রশ্ন পরীক্ষা আসে। তা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কোন কোন বিষয়গুলো, কোন কোন পার্টগুলো ভালো করে পড়বো, এই বিষয়টা আমরা কিন্তু ভালো করে একটু দেখে নেব। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে দেখো ক্লাসটা। এমসিকিউ প্র্যাকটিস করাবো, দেখবে প্রত্যেকটা জিনিস ইজিলি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, একদম নিট অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, দেখো তাহলে প্রথমে যেটা আমরা জানবো যে আমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎটা কি। যে সৌরজগৎ হলো সূর্য এবং তার চারপাশে আবর্তনকারী সমস্ত জ্যোতিষ্কের সমষ্টি। যদি আমরা একটা ছবি দেখি তাহলে বুঝতে পারবো। এই যে দেখতে পাচ্ছ, এইটাকে বলছে সৌরজগৎ। এখানে কি রয়েছে? এখানে দেখতে পাচ্ছি আমরা সূর্য মামা রয়েছে আমাদের। এছাড়াও কি রয়েছে? এখানে আমাদের বিভিন্ন যে গ্রহগুলো রয়েছে, যে টোটাল আমাদের বর্তমানে 8টা গ্রহ রয়েছে। এই 8টা গ্রহ রয়েছে। এছাড়াও বিভিন্ন উপগ্রহ রয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রহাণুপুঞ্জ রয়েছে, অর্থাৎ মহাজাগতিক বিভিন্ন বস্তুগুলো রয়েছে। সব কিছু মিলিয়ে একটা একটা বলা মানে কি বলবো তোমাকে, একটা ক্ষেত্র তৈরি হয়। সেই ক্ষেত্রটাকে আমরা কি বলবো? সৌরজগৎ। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে বলতে চাইছে যে সৌরজগৎটা কি? সৌরজগৎ হলো সূর্য এবং তার চারপাশে আবর্তনকারী সমস্ত জ্যোতিষ্ক। এখানে জ্যোতিষ্ক বলতে বিভিন্ন ধরনের গ্রহ, উপগ্রহ, হ্যাঁ, বিভিন্ন নক্ষত্র, সবগুলোকে আমরা জ্যোতিষ্কর আন্ডারে ফেলছি। মহাকর্ষ বলের কারণে এই সমস্ত উপাদান সূর্যের চারিদিকে অনবরত ঘুরে চলেছে। তাহলে এই যে সূর্য রয়েছে, এই যে একটা সৌরজগতের সূর্য রয়েছে, এই সূর্যর চারিপাশে চাঁদ বলো, সরি, পৃথিবী বলো, বৃহস্পতি বলো, মঙ্গল বলো, বিভিন্ন যে গ্রহগুলো রয়েছে বারবার আবর্তন করছে। এই আবর্তন করার পিছনে মেন কারণটা কি? মেন কারণ হচ্ছে মহাকর্ষ বল। তাহলে কি বললাম? এটা হচ্ছে মহাকর্ষ বল। সৌরজগৎ আবিষ্কার করেছিলেন কে? পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে আনসার কি করব? সৌরজগৎ প্রথম আবিষ্কার করেছিলেন কোপার্নিকাস। ইজ ইট ক্লিয়ার? দেখো, আর একটা প্রশ্ন হতে পারে যে সৌরজগতের মূল কেন্দ্রবিন্দুতে কে রয়েছে। তাহলে সৌরজগতের মূল কেন্দ্রবিন্দুতে যে রয়েছে তার নাম হচ্ছে সূর্য। আর সৌরজগতের মোট ভরের প্রায় 99%, প্রায় মোট 99% ভর কার? সূর্যের। এটা কিন্তু ভালো করে মনে রাখবো। তাহলে সৌরজগতে অনেক কিছু রয়েছে, তার মধ্যে সূর্যের যে ভর, সেই সূর্যের ভর হচ্ছে প্রায় 99%। এটা কিন্তু ভালো করে আমরা মনে রাখবো পরীক্ষা পারপাসে। ওকে, চলো এবার আমরা দেখে নিব সৌরজগতের বিভিন্ন উপাদানগুলো কি কি। আমরা প্রত্যেকেই জানি আমাদের সৌরজগতের মোট এখন বর্তমানে 8টি গ্রহ রয়েছে। কটি গ্রহ রয়েছে? 8টি গ্রহ রয়েছে, এবং সূর্য হচ্ছে নক্ষত্র। এবং অসংখ্য কি রয়েছে? উপগ্রহ রয়েছে, বামন গ্রহ রয়েছে, কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু রয়েছে, যেমন গ্রহাণু, ধূমকেতু, উল্কা। এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমাদের সৌরজগৎ। বোঝা গেল? তাহলে এখান থেকে প্রশ্ন কি হতে পারে? আমাদের সৌরজগতে বর্তমানে কটি গ্রহ রয়েছে? বর্তমানে এখন 8টি গ্রহ রয়েছে। ওকে, দেখো তোমরা দেখতে পাবে এখানে যে গ্রহগুলো যদি দেখি, প্রথমে যেটা পেলাম সেটা 1 নম্বর হচ্ছে কি? বুধ। 2 নম্বর কি হবে? একটু আমরা ছবির সাহায্যে দেখি, তাহলে জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হবে। তাহলে 1 নম্বর যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি? বুধ। 1 নম্বর যেটা পেলাম হচ্ছে বুধ। 2 নম্বর যেটা পাবো আমরা হচ্ছে শুক্র। 3 নম্বর হচ্ছে আমাদের পৃথিবী। 4 নম্বর মঙ্গল। 5 নম্বর হচ্ছে বৃহস্পতি। 6 নম্বর শনি। 7 নম্বর ইউরেনাস। 8 নম্বর নেপচুন। ওকে, আর আগে যেটা 9 নম্বর প্লুটোকে ধরা হতো, বর্তমানে কিন্তু এই প্লুটোকে গ্রহ হিসাবে ধরা হয় না। এটা কিন্তু ভালো করে মনে রাখবো আমরা। চলো এবার আমরা দেখব কি সূর্য সম্পর্কে। সূর্য হচ্ছে সৌরজগতের একমাত্র নক্ষত্র এবং শক্তির প্রধান উৎস। আমাদের যে সৌরজগৎ রয়েছে, সেই সৌরজগতের প্রধান শক্তির উৎস কে? সেই সৌরজগতের প্রধান শক্তির উৎস হচ্ছে
সূর্য। এটি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। তাহলে এই যে সূর্য, এই সূর্য কি দিয়ে তৈরি হয়? সূর্য সাধারণত তৈরি হয়েছে আমাদের হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবো আমরা। আর সূর্যের বাইরের যে স্তর, সূর্যের বাইরের স্তরকে কি বলা হয়? সূর্যের বাইরের স্তরকে বলা হয় কি? ফোটোস্ফিয়ার, যার তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব পরীক্ষা প্রশ্ন আছে যে সূর্যের বাইরের দিকে তাপমাত্রা কত? সূর্যের বাইরের দিকে তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। খুব ভালো করে জিনিসটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো। এবার আমরা যেটা পড়লাম যে 8টা যে আমাদের গ্রহ রয়েছে, সে 8টা গ্রহ সম্পর্কে আমরা এবার জানবো। বলছে সূর্য থেকে দূরত্ব ক্রম অনুসারে গ্রহগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। তাহলে যদি আমরা সূর্য থেকে ক্রম অনুসারে দেখি, এই যে আমরা ছবিটা দেখলাম, তাহলে এই যে দূরত্ব দেখো, এই যে একটা চলে আসছি, এই যে একটা দূরত্ব, যত আমরা এদিকে যাচ্ছি দূরত্ব বাড়ছে। তাহলে এই গ্রহগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করব। কি কি? 1, 2, 3, 4 এই পর্যন্ত এই গ্রহগুলোকে আমরা কি বলবো? আভ্যন্তরীণ গ্রহ। কি বলবো? আভ্যন্তরীণ গ্রহ। আর এই যে 5 থেকে 8 পর্যন্ত এই গ্রহগুলোকে বলবো আমরা বাহ্যিক গ্রহ। এই জিনিসটা ভালো করে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো, তাহলে এখানে কি বলছে? সূর্য থেকে দূরত্ব অনুসারে এগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় আভ্যন্তরীণ গ্রহ, বা যেটাকে পাথুরে গ্রহ বলা হয়, বা টেরিস্টেরিয়াল প্ল্যানেটস বলা হয়। কি বলা হয়? টেরিস্ট্রিয়াল প্ল্যানেটস বলা হয়। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবো। এই গ্রহটিকে আমরা কি বলবো? টেরিস্ট্রিয়াল প্ল্যানেটস। এই গ্রহগুলো আকারে তুলনামূলকভাবে ছোট হয় এবং কঠিন শিলা ও ধাতু দিয়ে গঠিত। তারপর চলে আসি বুধ। সূর্যের সব থেকে কাছের এবং সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ। কি? বুধ হচ্ছে আমাদের যে সূর্য রয়েছে, সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি? বুধ। এবং সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। এই গ্রহের কিন্তু কোনো রকম বায়ুমণ্ডল নেই এবং এই গ্রহের কিন্তু কোনো রকম উপগ্রহ নেই। তাহলে আমরা দেখলাম বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই, এই গ্রহের কোনো বায়ুমণ্ডল নেই, আর এটি হচ্ছে দ্রুততম গ্রহ, মানে সূর্যকে খুবই দ্রুত প্রদক্ষিণ করতে পারে। ওকে, ক্লিয়ার? চলো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি শুক্র গ্রহ, বা যেটাকে বলবো আমরা কি ভেনাস বলবো। তাহলে শুক্র গ্রহ বা ভেনাস সম্পর্কে আমরা জানবো। বলছে সৌরজগতের সব থেকে উত্তপ্ত এবং উজ্জ্বলতম গ্রহ। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আছে যে সৌরজগতের সব থেকে হটেস্ট মানে খুবই গরম বা উত্তপ্ত গ্রহ কোনটি, তাহলে আনসার কি হবে? শুক্র। আর এই গ্রহটি হচ্ছে সব থেকে উজ্জ্বল, মানে আমরা আকাশে জ্বলজ্বল করে দেখতে পাই। আর এটি হচ্ছে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ। তাহলে শুক্রকে কি বলা হয়? পৃথিবীর সব থেকে কাছের গ্রহ বলা হয়ে থাকে। আর আরেকটা প্রশ্ন পরীক্ষা আছে যে আর্থের টুইনস মানে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে। এটাও কিন্তু মনে রাখবো। কেন? কারণ শুক্র গ্রহের যে আকার, ভর এবং ঘনত্ব প্রায় পৃথিবীর মতো, তাই এটিকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। আর এখানে আরেকটা জিনিস দেখবো, এই যে শুক্র গ্রহে মানে কি বলছে অত্যন্ত ঘন বায়ুমণ্ডল রয়েছে, যেখানে সব থেকে বেশি পরিমাণ রয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড, যার কারণে এই যে গ্রহ, এই গ্রহতে সব থেকে বেশি পরিমাণে আমরা গ্রিন হাউস প্রভাব দেখতে পাই। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট তথ্য আমরা এখান থেকে মনে রাখবো। আমরা জানি যে আমাদের সৌরজগতের সমস্ত গ্রহগুলো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। তাহলে আমাদের সৌরজগতের সমস্ত গ্রহগুলো ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। কিন্তু এক ইউরেনাস এবং যে তোমার মানে শুক্র, এই দুটি গ্রহ কিন্তু আমরা দেখতে পাবো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করছে। ঠিক আছে? এই দুটো মানে গ্রহ, এটা কিন্তু ভালো করে মনে রাখবো আমরা। আর আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, ঘড়ির কাঁটার ঠিক বিপরীতে। আর এই শুক্র গ্রহকে কি বলা হয়? শুক্র গ্রহকে আকাশে পূর্ব আকাশে শুকতারা বলা হয়, সকালবেলাতে শুকতারা বলা হয়। আর সন্ধ্যা আকাশে পশ্চিম দিকে এটাকে সন্ধ্যা তারা বলা হয়। তাহলে বুঝতে পেরেছো, শুকতারাকে সকালবেলায় শুকতারা মানে শুক্র গ্রহকে, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা বলা হয়। আর বুধের মতো শুক্রেরও কিন্তু কোনো রকম নিজস্ব উপগ্রহ নেই। জাস্ট এই পয়েন্টগুলো আমরা মনে রাখলেই কিন্তু আমাদের হয়ে যাবে।
চলো, তারপরে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পৃথিবী সম্পর্কে। তাহলে কি বলছি দেখো, যে আমাদের যে সৌরজগৎ রয়েছে, সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে একমাত্র পৃথিবী হচ্ছে মানুষ তথা সমস্ত জীবগুলোর বাসভূমি। একমাত্র পৃথিবীতেই মানুষ ছাড়া অন্যান্য প্রাণী কিন্তু বাস করতে পারে। এখানে শুধুমাত্র প্রাণের অস্তিত্ব আমরা কিন্তু লক্ষ্য করেছি। আর এই পৃথিবীর একমাত্র উপগ্রহ রয়েছে যেটার নাম হচ্ছে চাঁদ। আর আরেকটা প্রশ্ন পরীক্ষা আসে যে নীল গ্রহ কাকে বলা হয়। ঠিক আছে, নীল গ্রহ বলা হয় কি? পৃথিবীকে। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কারণ কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পৃথিবীতে প্রায় 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল রয়েছে। প্রায় 71% কি রয়েছে? জল রয়েছে। আর যেটা মহাকাশ থেকে দেখলে কি হয়, পুরো নীল কালার দেখায়। সেই জন্য এটাকে কি বলা হয়, যে নীল গ্রহ বলা হয়ে থাকে। ঠিক আছে। চলে আসি আমরা মঙ্গল। মঙ্গলটা কি বলছে? একে লাল গ্রহ বলা হয়। তাহলে মঙ্গল গ্রহকে কি বলা হয়? মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বলবো। ঠিক আছে, মঙ্গল গ্রহকে আমরা কি বলবো? মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বলবো। এর মাটিতে আয়রন অক্সাইড বা মরচে থাকার কারণে এটি লাল দেখায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলে আসি, দেখো তাহলে মঙ্গল গ্রহকে কি বলছে? মঙ্গল গ্রহকে বলা হচ্ছে যে এটিকে বলা হয় কি? লাল গ্রহ বলা হয়। এই গ্রহকে লাল গ্রহ বলা হয় তার কারণ হচ্ছে এই গ্রহের যে মাটি, এই মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকে। সেই জন্য এটিকে কি বলা হয়? লাল গ্রহ বলা হয়। এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জানবো যে অলিম্পাস মনস এটা কি? যে মঙ্গল গ্রহে রয়েছে সৌরজগতের সব থেকে বড় আগ্নেয়গিরি। তাহলে মঙ্গল গ্রহের সব থেকে বড় আগ্নেয়গিরির নাম কি? অলিম্পাস মনস। এটা কিন্তু খুব ভালো করে আমরা মনে রাখবো। ঠিক আছে, তারপরে চলে আসি ভ্যালিস মারিনারিস। কি বলা হয়েছে? ভ্যালিস মারিনারিস। এটা হচ্ছে একটা কি বলতো খাত, গিরিখাত। মানে এটি হচ্ছে সৌরজগতের সব থেকে বৃহত্তম গিরিখাত, যেটা কিন্তু আমরা মঙ্গল গ্রহে দেখতে পাচ্ছি। তাহলে মঙ্গল গ্রহের সব থেকে উঁচু একটা আমরা মানে কি বলবো তোমাকে, যে আগ্নেয়গিরি দেখতে পাচ্ছি। আর একটা দেখতে পাচ্ছি কি আমরা? গিরিখাত দেখতে পাচ্ছি। আর মঙ্গল গ্রহে দুটি আহ, কি রয়েছে তোমার? উপগ্রহ রয়েছে, নাম হচ্ছে ফোবস আর একটা হচ্ছে ডিমোস। পরীক্ষা আসে প্রশ্নগুলো যে ফোবস এবং ডিমোস কার উপগ্রহ, তখন আনসার করতে হবে কি? মঙ্গল গ্রহ। আর এই মঙ্গল গ্রহকে দেখার জন্য, জানার জন্য 5ই নভেম্বর 2013 সালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে কি করা হয়েছিল? ইসরো মঙ্গল অভিযান চালিয়েছিল। এবং দেশের প্রথম দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ, যে কিনা মঙ্গল অভিযান করতে সক্ষম হয়েছিল। আর যেটা 2014 সালে 24শে সেপ্টেম্বর এটি মঙ্গল গ্রহে সফলভাবে যায়। ঠিক আছে, জাস্ট এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখো, তাহলেই হবে। চলো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? বাহ্যিক গ্রহ, যেটাকে বলা হয় গ্যাস জাইন্টস বলা হয় বা আইস জাইন্টসও বলা হয়ে থাকে। তাহলে এতক্ষণ আমরা যে 4টে গ্রহ সম্পর্কে জানলাম সেগুলোকে বলা হয় আভ্যন্তরীণ গ্রহ। এবার আমরা যাদের সম্পর্কে জানবো সেগুলোকে আমরা বলবো বাহ্যিক গ্রহ। এগুলো কি দেখো, এগুলোকে বলা হয় গ্যাস জাইন্ট বা আইস জাইন্ট বলা হয়। তার কারণ হচ্ছে এই সমস্ত গ্রহগুলো দেখতে অনেক বড় এবং এগুলো সাধারণত গ্যাস বা বরফ দ্বারা গঠিত হয় বলে এগুলোকে গ্যাস জাইন্টস বা আইস জাইন্টস বলা হয়। আর এই গ্রহগুলির মানে কয়েকটি গ্রহ রয়েছে যার পাশে কিন্তু রিং বা বলয় কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো দেখো, প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি? বৃহস্পতি। তাহলে বৃহস্পতিকে কি বলা হয়? সৌরজগতের সব থেকে বড় গ্রহ বা গ্রহ রাজ বলা হয়ে থাকে। ওকে, তাহলে বৃহস্পতিকে কি বলা হয়? বৃহস্পতিকে সৌরজগতের সব থেকে বড় গ্রহ বা গ্রহ রাজ বলা হয়ে থাকে। এর উপগ্রহের দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাস জাইন্টসও বলা হয়ে থাকে। পৃথিবী বা মঙ্গলের মতো এর কোনো শক্ত পাথরের পৃষ্ঠ নেই। তাহলে আমরা কি দেখলাম যে পৃথিবী বলতে পারো বা মঙ্গল গ্রহগুলো কি দ্বারা তৈরি? একটা শক্ত পাথর দ্বারা তৈরি।
কিন্তু এই যে বৃহস্পতি গ্রহ এগুলো কিন্তু হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস দ্বারা কিন্তু তৈরি। সৌরজগতে মূলত বৃহস্পতি গ্রহকে বা জুপিটারকে কমেন্ট ডিস্টার্বার বা ধূমকেতুর গতিপথ বিঘ্নিতকারী গ্রহ বলা হয়। তাহলে এটাও কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এই পয়েন্টটা। এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে যে কোন গ্রহকে, কি বললাম, কোন গ্রহকে বলা হয় যে মানে কমেন্ট ডিস্টার্বার বা ধূমকেতুর গতিপথ বিঘ্নিতকারী গ্রহ বলা হয়, সেটা আমরা দেখব কি বৃহস্পতিকে। ওকে, চলো চলো পরের পয়েন্ট, দ্য গ্রেট রেড স্পট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষায় বারবার আসে কিন্তু অন্যান্য পরীক্ষায়। দ্য গ্রেট রেড স্পট কোথায় দেখা যায়, এটা কিন্তু ভালো করে আমাদেরকে জানতে হবে। আমরা যদি এই বৃহস্পতি গ্রহকে দেখি তাহলে দেখতে পাবো এই বৃহস্পতি গ্রহের ওপরে কিছু একটা স্পট রয়েছে, লাল লাল দেখতে বিন্দু বিন্দু স্পট দেখা যায়। এই জন্য এটাকে কি বলা হয়, গ্রেট রেড স্পটও বলা হয়ে থাকে। তাহলে বৃহস্পতির বুকে শত শত বছর ধরে একটি মহাপ্রলয়ঙ্কারী ঝড় বয়ে চলেছে, যা দেখতে একটি বিশাল লাল বিন্দুর মতো। একে কি বলা হয়, গ্রেট রেড স্পট। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখতে পাওয়া যায়, বোঝা গেল? যদি পরীক্ষায় প্রশ্ন আসে দ্য গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখতে পাওয়া যায়, তাহলে অবশ্যই আমরা আনসার করব কি, যে বৃহস্পতি গ্রহ। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছ সবাই? তারপর চলে সেই মানে গ্যালিলিয়ান উপগ্রহ। 1610 সালে বিজ্ঞানী গ্যালিলিও 4টি প্রধান বা এবং বৃহত্তম উপগ্রহ আবিষ্কার করেছিলেন। এগুলি হলো ইও, ইউরোপো, গ্যানিমিড এবং ক্যালিস্টো। তাহলে কি বললাম যে আমরা দেখলাম যে গ্যালিলিও এই যে বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার করেছিলেন। একটা হচ্ছে কি ইউরোপা, একটা গ্যানিমেড এবং ক্যালিস্টো এবং ইও। এর মধ্যে গ্যানিমেড হলো সৌরজগতের সব থেকে বৃহত্তম উপগ্রহ, এটি বুধ গ্রহের চেয়েও বড় কিন্তু। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সৌরজগতের সব থেকে বৃহত্তম উপগ্রহের নাম কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সৌরজগতের সব থেকে বৃহত্তম উপগ্রহের নাম কি, তাহলে অবশ্যই আমরা আনসার করব কি, গ্যানিমিড। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছ সবাই? চলো নেক্সট দেখো। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। চলে আসি আমরা অদৃশ্য বলয়। শনির মতো বৃহস্পতিরও চারপাশে রিং বা বলয় রয়েছে, তবে এগুলো ধূলিকণা দিয়ে তৈরি হয়, এতটাই পাতলা যে আমরা দেখতে পাই না। তাহলে শনি গ্রহতেও কিন্তু আমরা যেমন বলয় দেখতে পাই, ঠিক তেমনি বৃহস্পতি গ্রহের চারপাশেও কিন্তু আমরা এক ধরনের বলয় দেখতে পাই। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে, এই গ্রহের উষ্ণতা সবথেকে কম থাকায় একে শীতল গ্রহ বলা হয়। তাহলে কি বলছে, এই যে বৃহস্পতি গ্রহটাকে শীতল গ্রহ বলা হয়ে থাকে। চলেছে এবার আমরা শনি গ্রহ সম্পর্কে। এটি দেখতে অনেকটা সুন্দর এবং আকর্ষণীয় গ্রহ এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ বলা হয়, এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ বলা হয়ে থাকে। ওকে, চলো তাহলে এবার আমরা যেটা পড়ছি শনি গ্রহটাকে কি, যে শনি গ্রহ থেকে যেটা আমরা জানলাম বা জানতে চলেছি সেটা কি কি দেখো। যে যে পয়েন্টগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শনি গ্রহ থেকে, যে এটি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। তাহলে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম কি, সেটা হচ্ছে শনি। এটা আমাদেরকে ভালো করে জানতে হবে।
আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এখানে জানবো যে এটাকে গ্যাস জাইন্ট বৃহস্পতির মতো শনিও একটি বিশাল আকারের গ্যাসের গোলক বা মূলত হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। টাইটান এটি শনির সব থেকে বৃহত্তম এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে টাইটান কার উপগ্রহ, তাহলে আনসার হবে কি শনি। শনি কিন্তু টাইটানের মানে বৃহত্তম উপগ্রহ বা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ হিসেবে আমরা দেখব। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। চলে আসি আমরা ইউরেনাস। ইউরেনাস সম্পর্কে জানবো যে এটি একটি শীতল গ্যাসীয় গ্রহ যা প্রধানত মিথেন গ্যাসের কারণে নীলচে সবুজ দেখায়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়, তাহলে অবশ্যই আমরা আনসার করব কি ইউরেনাস। ইউরেনাস গ্রহকে বলবো আমরা সবুজ গ্রহ। আর এটাও আমি দেখলাম যে আমাদের যে সৌরজগৎ রয়েছে, যে শুক্র গ্রহ, মানে কি বলবো তোমার পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, মানে ঘড়ির কাঁটার ঠিক ঘড়ির কাঁটার দিকে, ঠিক তেমনি ইউরেনাসও কিন্তু শুক্র গ্রহের মতো পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করছে। আর সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহের নাম হচ্ছে ইউরেনাস। এটাও কিন্তু ভালো করে মনে রাখতে হবে। চলে আসে নেপচুন। নেপচুন হচ্ছে সব থেকে দূরে রয়েছে আমাদের গ্রহের মধ্যে। আর এই গ্রহকে কি বলা হয়, ইউরেনাসের যমজ গ্রহ বলা হয়। আর শনি এবং ইউরেনাস উভয় গ্রহের চারপাশে কিন্তু বলয় বা রিংস কিন্তু আমরা দেখতে পাবো। এটা কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। চলো, এবার আমরা যে পয়েন্টগুলো আলোচনা করব সেটা হচ্ছে কি বামন গ্রহ। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সৌরজগতের একমাত্র বামন গ্রহ কোনটি, তাহলে আনসার করব কি আমরা প্লুটো। প্লুটোকে কিন্তু বামন গ্রহ বলা হয়। 2006 সাল পর্যন্ত এটিকে গ্রহ ধরা হতো, তারপর থেকে এটিকে কিন্তু বামন গ্রহ বলা হয়। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি অ্যাস্টেরয়েড বেল্ট বলা হয় কোনটাকে। তাহলে মনে রাখবো মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে আমরা কিন্তু অ্যাস্টেরয়েড বেল্ট দেখতে পাবো। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি মঙ্গল গ্রহ আর এটা হচ্ছে আমাদের বৃহস্পতি। এই দুটো গ্রহের মাঝখানে দেখো সব পাথর পাথর পাথরের মতো একদম ভেসে 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 বেড়াচ্ছে। এইগুলোকে কি বলে, এগুলোকে বলা হয় অ্যাস্টেরয়েড বেল্টস বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রাখবো। তারপরে চলে এসেছে ধূমকেতু, যেটা পরীক্ষা আসে ধূমকেতু থেকে। এই ধূমকেতুটা লাস্ট কবে দেখা গেছে, 1986 সালে লাস্ট দেখা গেছে এবং আগামী 2061 সালে দেখতে পাবো। আর এটা আমরা প্রায় 76 বছর অন্তর, কি বললাম, 76 থেকে 75 বছর অন্তর অন্তর দেখতে পাই। এটা কিন্তু মাথায় রাখবে, মানে মোটামুটি আমরা মানে কি বলবো। ওকে, তাহলে শেষবারের মতো ধূমকেতু দেখা গেছে 1986 সালে দেখা গেছে এবং আগামী 2061 সালে আমরা এই ধূমকেতুকে দেখতে পাবো। প্রায় 75 থেকে 76 বছর অন্তর অন্তর আমরা কিন্তু এই ধূমকেতুকে দেখতে পাই। এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রাখবো। এবারে চলে আসে ছায়াপথ, যেটা পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের যে সৌরজগৎ রয়েছে সেই সৌরজগৎটি কোন ছায়াপথে রয়েছে। সেই ছায়াপথের নাম হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ, যেটাকে বলা হয় মিল্কি ওয়ে। এটা কিন্তু ভালো করে মনে রাখবো। ঠিক আছে, পরীক্ষা প্রশ্ন আসবে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য, যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। খুব ভালো করে মনে রাখবো, সূর্য ছাড়া। ওকে দেখো, তাহলে আমরা দেখলাম কি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত, 8 মিনিট 20 সেকেন্ড। আর সূর্য ছাড়া পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্রের নাম কি? আমরা জানি আমাদের পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। আর এই সূর্য ছাড়া পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টিউরি। এটাও কিন্তু আমাদেরকে পরীক্ষার জন্য মনে রাখতে হবে। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়েছে আলোকবর্ষ বা লাইট ইয়ার বলা হয়। আমরা জানি যে আমাদের যে সৌরজগৎ রয়েছে সেই সৌরজগতে 1 বছরে সূর্যের আলো যতটা দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে কি বলা হয়, 1 আলোকবর্ষ বলা হয়। এটাও কিন্তু ভালো করে মনে রাখবো আমরা। ঠিক আছে, আর চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতটা, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1 থেকে 3 সেকেন্ড, মানে 1.3 সেকেন্ড সময় লাগে। ওকে, ক্লিয়ার? তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে
প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।